আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট করে জানিয়েছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো ধরনের আলোচনা প্রক্রিয়া চলছে না। আজ সাপ্তাহিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কোনো ধরনের বিভ্রান্তি এড়াতে আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করছি না। বাঘাই জানান, বর্তমানে যে আলোচনা চলছে তা কেবল ইরান ও ওমানের মধ্যে এবং এর উদ্দেশ্য হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করা। তিনি বলেন, মাস্কাটের সঙ্গে সমন্বয় করে তেহরান একটি অস্থায়ী ব্যবস্থা নিয়ে কাজ করছে, যাতে এই গুরুত্বপূর্ণ নৌপথে নিরাপদ নৌ চলাচল বজায় রাখা যায়। তিনি আরও বলেন, এই বিষয়টি শুধুমাত্র হরমুজ প্রণালীর উপকূলীয় দুই দেশ ইরান ও ওমানের মধ্যে সীমাবদ্ধ। ভবিষ্যতে অন্য কোনো পক্ষের ভূমিকা থাকলেও তা পরে নির্ধারণ করা হবে। হরমুজ প্রণালীতে বর্তমান পরিস্থিতির জন্য তেহরান ও মাস্কাটের মতো পার্থক্যকে দায়ী করার অভিযোগও প্রত্যাখ্যান করেন বাঘাই। তার ভাষ্য, ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্রের আগ্রাসন এবং পরবর্তী নৌ অবরোধের কারণেই এই সংকট সৃষ্টি হয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের শত্রুতামূলক কর্মকাণ্ড, নৌ অবরোধ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন অব্যাহত থাকলে প্রণালীর বর্তমান অবস্থায় কোনো পরিবর্তন আশা করা যায় না। চীন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন মধ্যস্থতাকারী ভূমিকা নিচ্ছে এমন প্রতিবেদনেরও বিরোধিতা করেন ইরানি মুখপাত্র। তিনি বলেন, তেহরান ও ওয়াশিংটন সংশ্লিষ্ট বিষয়ে পাকিস্তানি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে এবং কাতার সহায়ক ভূমিকা পালন করছে। চীনের সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং বেইজিং আঞ্চলিক উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা চালালেও চীন নতুন মধ্যস্থতাকারী হয়েছে, এ দাবি সঠিক নয়। পাশাপাশি তিনি পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নিচ্ছেন বলেও যে দাবি করা হচ্ছে সেটিও নাকচ করে দেন। ইরান যুদ্ধ অবসানে আজ সোমবার থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া এই যুদ্ধ ৬ মাসে গড়িয়েছে। গত জুনে যুদ্ধবিরতি হলেও পরে তা ভেস্তে যায় এবং দুই দেশ আবার পাল্টাপাল্টি হামলা শুরু করে। গত শুক্রবার ইরানের উপর নতুন করে ব্যাপক হামলার পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। পরদিন শনিবার ওই হামলা পরিকল্পনা স্থগিতের ঘোষণা দিয়ে তিনি ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরুর কথা জানান। গতকাল ট্রাম্প সাংবাদিকদের বলেন, আলোচনায় হরমুজ প্রণালীর বিষয়টি গুরুত্ব পাবে, যা বৈশ্বিক জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ এবং চলমান সংঘাতের অন্যতম প্রধান অচলাবস্থার কারণ হয়ে উঠেছে। পাশাপাশি আলোচনার চূড়ান্ত লক্ষ্য হবে ইরানের পারমাণবিক কর্মসূচির অবসান। অন্যদিকে ইরান জানিয়েছে, তারা হরমুজ প্রণালীর মধ্য দিয়ে একটি নতুন নৌপথ চালুর বিষয়ে ওমানের সঙ্গে একটি চুক্তির কাছাকাছি পৌঁছে গেছে। যদিও গতকাল প্রণালীর কাছে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের খবর পাওয়া গেছে, যা এই কৌশলগত জলপথে এখনও বিদ্যমান অস্থিরতার বিষয়টি আবারও সামনে এনেছে। ট্রাম্প নতুন আলোচনার ঘোষণা দেওয়ার পর আজ সোমবার এশিয়ার বাজারে লেনদেন শুরুর সঙ্গে সঙ্গে জ্বালানি তেলের দাম কিছুটা কমে যায়। এই সময় যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক অপরিশোধিত তেল ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৪.৭% কমে প্রতি ব্যারেল $৮০.৭২ নেমে এসেছে। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি, এই মাটি আমার, এই জমিন আমার। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে স্বাস্থ্যগত কারণে কারাগার থেকে মুক্তি দেওয়া হতে পারে, তবে তার মুক্তির বিষয়টি রাজনৈতিকভাবে সংবেদনশীল হওয়ায় এ নিয়ে এখন পর্যন্ত তৃতীয় পক্ষের মধ্যস্থতায় প্রাথমিক আলোচনা হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনীর ঘনিষ্ঠ একাধিক সূত্র ও ইমরান খানের পরিবারের সদস্যরা কথা জানিয়েছেন। আলোচনার বিষয়ে অবগত একটি সূত্র বলেছে, পাকিস্তানকে এগিয়ে নিতে হলে এই রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটাতে হবে। দীর্ঘস্থায়ী রাজনৈতিক অস্থিতিশীলতা দেশটির ব্যাপক ক্ষতি করেছে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান রাওয়ালপিন্ডির কাছে আদিয়ালা কারাগারে ৩ বছর ধরে বন্দী রয়েছেন। ২০২৩ সালে দুর্নীতির মামলায় কারাবন্দী হওয়ার পর থেকে তাকে জনসম্মুখে দেখা যায়নি। দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলেও তাকে মূলত দেশটির প্রভাবশালী সামরিক বাহিনীর সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ার কারণেই কারাগারে পাঠানো হয়েছে। কারাগার থেকে মুক্তির জন্য সাধারণত বিশ্বাসযোগ্য কারণ দেখাতে হয়। ইমরান খানকে সম্ভবত স্বাস্থ্যগত কারণ দেখিয়ে মুক্তি দেওয়া হতে পারে। চলতি বছরের শুরুতে ৭৩ বছর বয়সী ইমরান খানের চোখে অস্ত্রোপচার করা হয়েছে। কয়েক মাস ধরে ইমরান খানের সঙ্গে স্বজনদের দেখা করতে দেওয়া হচ্ছে না। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা তার স্বাস্থ্যের অবনতি নিয়ে বারবার উদ্বেগ প্রকাশ করেছেন। এমনকি তিনি মারা গেছেন এমন গুজবও ছড়িয়ে পড়েছিল।
যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য অবজারভেশনকে দেয়া এক বিবৃতিতে ইমরান খানের দুই ছেলে সুলাইমান খান ও কাসিম খান বলেন, এখন নীরব থাকার আর সুযোগ নেই। দুই ভাইয়ের ভাষ্যমতে, আমাদের বাবা 7 মাসের বেশি সময় ধরে বাইরের বিশ্ব থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। আমাদের আশঙ্কা, দীর্ঘদিনের কারাবাসের ফলে তার স্বাস্থ্যের অবনতি হয়েছে। তার সঙ্গে নিয়মিত ও স্বাধীনভাবে যোগাযোগ করার সুযোগ থেকেও আমাদের বঞ্চিত করা হয়েছে। মানবাধিকার আইনজীবী ক্লাইভ স্টাফোর্ড স্মিথ বলেন, তিনি খুবই একগুঁয়ে মানুষ। ওয়েস্ট ইন্ডিজের গতিময় বোলারদের মুখোমুখি হতে তিনি কখনো হেলমেট পরতে রাজি হননি। এটাও তিনি মানবেন না। তবে আমি চাই তিনি যেন তা করেন। তিনি আমার ব্যক্তিগত বন্ধু। আমি চাই না তিনি কারাগারে একা একা মারা যান। ইয়েমেনের আনসারুল্লাহ রাজনৈতিক ব্যুরোর জ্যেষ্ঠ সদস্য হিজাম আল আসাদ দাবি করেছেন, ইরানের সামরিক সক্ষমতা ও শক্তিশালী প্রতিরোধ ক্ষমতার কারণেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার হুমকি থেকে সরে এসে কূটনীতির পথ বেছে নিতে বাধ্য হয়েছেন। তার ভাষ্য, যুক্তরাষ্ট্র বুঝতে পেরেছে যে ইরানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ানোর মূল্য অত্যন্ত বেশি হতে পারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া এক পোস্টে আল আসাদ বলেন, ট্রাম্প তথাকথিত শান্তির কথা বলতে বাধ্য হয়েছেন কারণ তিনি উপলব্ধি করেছেন যে সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের আকাশ প্রতিরক্ষা সক্ষমতাও দুর্বল হয়েছে। এমন পরিস্থিতিতে ইরান এখনও এমন সামরিক শক্তি ধরে রেখেছে যার মাধ্যমে ইসরায়েল, মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও স্বার্থ এমনকি জ্বালানি অবকাঠামোর উপরও বড় ধরনের ক্ষতি করার সক্ষমতা রয়েছে। তিনি আরও বলেন, যখন সংঘাতের মূল্য বেড়ে যায় তখন হুমকির ভাষা শান্তির ভাষায় পরিণত হয়। তার মতে, ওয়াশিংটনের সামরিক চাপের কৌশলগত কার্যকর না হওয়ায় শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে আলোচনার পথেই ফিরতে হয়েছে। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষণা দেন, পরিকল্পিত সামরিক হামলা স্থগিত করার পর সোমবার থেকে ইরানের সঙ্গে আলোচনা পুনরায় শুরু হবে। তবে তেহরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা হামলা বাতিলের কোনো অনুরোধ করেনি এবং হরমুজ প্রণালী সম্পর্কেও তাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। এদিকে সাম্প্রতিক দিনগুলোতে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি আরব ও পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। এসব বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, স্থিতিশীলতা এবং উত্তেজনা কমানোর বিষয় গুরুত্ব পেয়েছে। ইরানি কর্মকর্তাদের দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক চাপের নীতি ব্যর্থ হয়েছে এবং ইরানের প্রতিরোধ ও প্রতিরক্ষা সক্ষমতাই ওয়াশিংটনকে কূটনৈতিক সমাধানের পথে ফিরে আসতে বাধ্য করেছে। তবে এসব বক্তব্য সংশ্লিষ্ট পক্ষগুলোর নিজস্ব দাবি। এ বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য প্রকাশিত হয়নি। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি। এই মাটি আমার, এই জমিন আমার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত মাসে ককরোচ আন্দোলনের সময় তার উদ্দেশ্যে কটূক্তি করা শিক্ষার্থীদের তিনি ক্ষমা করে দিয়েছেন। তাদের বিভ্রান্ত সন্তান আখ্যা দিয়ে মোদী বলেন, শাস্তি নয়, তাদের সঠিক পথ দেখানো উচিত। মোদীর তৃতীয় মেয়াদের সবচেয়ে বড় রাজনৈতিক সংকটের জন্ম দেয় তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা ককরোচ জনতা পার্টি বা সিজেপি। গত মে মাসে গুরুত্বপূর্ণ এক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় পরীক্ষা বাতিল করা হয়। এতে 20 লাখের বেশি পরীক্ষার্থীকে পরের মাসে আবার পরীক্ষায় বসতে হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শুরু হয় সিজেপির আন্দোলন, যা পরে দেশজুড়ে গণবিক্ষোভের রূপ নেয়। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় মোদী বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, এরা পথভ্রষ্ট সন্তান, তাদের সঠিক পথ দেখানো আমাদের দায়িত্ব। শাস্তি দেয়া, আদালতের দ্বারে দ্বারে ঘোরানো বা সমাজে হয়রানি করে পরিস্থিতির পরিবর্তন আনা যাবে না। প্রধানমন্ত্রী জানান, বিক্ষোভের সময় তার ও তার প্রয়াত মায়ের উদ্দেশ্যে জঘন্য ভাষা ব্যবহার করা হয়েছে। তিনি বলেন, আমাদের মেয়েরা কিভাবে এমন ভাষা ব্যবহার করতে পারে তা আমাদের সংস্কৃতির জন্য একটি বড় ধাক্কা। আমি তাদের ক্ষমা করে দিতে চাই। গত মাসে আন্দোলন চলাকালে নয়াদিল্লি সহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। সংসদের দিকে পদযাত্রার চেষ্টা করলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ও ছড়রা গুলি ছোড়ার পাশাপাশি লাঠিপেটা করে পুলিশ। রাজধানীতে শিক্ষার্থীদের উপর চালানো দমন-পীড়ন নিয়ে মোদী নীরব, অথচ ইনস্টাগ্রামে এসে নিজেকে ভুক্তভোগী হিসেবে তুলে ধরছেন। বছর পর বছর এই সরকারের সমর্থকেরা অনলাইনে নারীদের গালিগালাজ করেছে, ভয় দেখিয়েছে। এখন প্রধানমন্ত্রী নৈতিকতার দোহাই দিয়ে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ করতে চাইছেন। আন্দোলনকারীদের পক্ষ থেকে গত 27 জুলাই অভিযোগ করা হয়েছে, সরকার প্রতিশ্রুতি ভঙ্গ করে বিভিন্ন রাজ্যে শত শত শিক্ষার্থীকে গ্রেফতার করেছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।
এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি। এই মাটি আমার, এই জমিন আমার।